চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী এম সাইফুল হকের কাছে। আবারও আপনার কাছে ফিরে এলাম। তো আজকে আমরা গান নিয়ে আপনার সঙ্গে অনেক আড্ডা দিব, কিন্তু আজকের আড্ডাটা আমরা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান শুনে। প্রথমে কোন গানটা শোনাচ্ছেন? আমার একটা প্রিয় একটি গান করি। নিশ্চয়ই, শুনে ফেলি। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও গো আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও গো আমার ভালোবাসা বুঝবে। এখন তোমারা আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমারা আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিনগুলি কাটা হয়ে পায়ে এসে বিঁধবে, ও গো আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও গো আমার ভালোবাসা বুঝবে। অসাধারণ। আপনার তো সম্প্রতি আপনার কাছ থেকে আমরা একটা গান পেয়েছি, তো সেই গানটি প্রসঙ্গে যদি একটু আমাদের বলতেন। চেষ্টা করি প্রত্যেক মাসে যেন একটা মৌলিক গান আমার মানে বের হয়। এখন তো আগের মতো নাই, বের হতে চাইলে তো ইউটিউবে যে কেউ বের করতে পারে, সুতরাং একটু সহজ হয়েছে। চেষ্টা করি এবং আমি নিজেই লিখি এবং সুর করি। মাঝে মধ্যে যখন ফিল্মের গান করি বা অন্যের গান করি সেটা আলাদা, বাট চেষ্টা করি আমি গীতিকার, সুরকার এবং শিল্পী তিনটাই বেশিরভাগ ক্ষেত্রে আমি করি আর কি। সম্প্রতি যে গানটা বেরিয়েছে এই গানটি প্রসঙ্গে যদি একটু বলতেন। ইউনিভার্সিটি থাকাকালীন এই গানটির মুখটা লেখা হয়েছিল, মানে স্থায়ীটা। আচ্ছা, শেষ করেছি আমরা 2024-এ আর কি, মানে এর মধ্যে আর করা হয়নি, এটাকে আমি রিলিজ দিয়েছি। এটা সাথেই দূরে চলে যেও না। গান লিখছেন, গান সুর করছেন, একই সঙ্গে আবার গান গাইছেনও, তো এতগুলো কাজ আসলে একসঙ্গে সমন্বয় করতে কি কখনো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিনা? ওই একটা প্রবাদ আছে যে গড মেড দ্য ভিলেজ এন্ড ম্যান মেড দ্য টাউন। তো মানুষ ইচ্ছা করলে সব পারে আর কি। তা আমার ইচ্ছা শক্তিটা একটু প্রবলতা আছে, যে যেহেতু এটার উপরই পারিবারিকভাবেও শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, চেষ্টা করি অন্তপক্ষে সমসাময়িক সব কিছু মিলায় যেন লিখতে পারি, সুর করতে পারি। আমার মনে ইচ্ছা শক্তি এখানে নিয়ে এসেছে। আচ্ছা, একদম ছোটবেলা থেকে কি আসলে আপনি এভাবে গানের সাথে থাকতে চেয়েছিলেন? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি তবলা বাজাতাম। আমি রেডিওতে তখন তবলা বাজাই নবীন ভুবনে। তো আমি ওইখান থেকে দেখলাম যে এত সব হাততালি বাহবা সব শিল্পী নিয়ে যায়। আমার ভিতরে খুব খারাপ লাগতো যে আমি এত কষ্ট করে ঘেমে বাজাচ্ছি। তখন থেকে আমি গানে ফিরে আসি। আমার চাচা খুব ভালো গীতিকার, সুরকার এবং শিল্পী ছিলেন। আমার বাবাও খুলনা রেডিওর এ গ্রেডের অভিনেতা ছিলেন। তো
তো সেই ক্ষেত্রে পারিবারিক শিক্ষাটাই আমাকে বেশি আগ্রহ করেছে। আচ্ছা, সঙ্গীতের চর্চা করতে করতে আজকে এতদূর পর্যন্ত এসেছেন, তো এই পর্যায়ে এসে আসলে আপনার কাছে কি মনে হয়, কি ধরনের গান আপনি বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? খুব পছন্দ হচ্ছে আধুনিক গান। আচ্ছা। আর অনুভবের গান হচ্ছে ফোক। আপনার তো একটা গানের স্কুলও রয়েছে, সেখানে আপনি গান শেখাচ্ছেন, তো সেই স্কুল প্রসঙ্গে যদি একটু বলতেন, সেখানে আপনার স্টুডেন্ট যারা রয়েছে তাদের আসলে কি ধরনের গানের প্রতি আগ্রহ বেশি দেখতে পান? স্কুলের অনুপ্রেরণা ছিলেন আমার শিক্ষিকা, ঢাকা বিশ্ব নীলুফার ইয়াসমিন ম্যাডাম। আচ্ছা। উনি একটা কথাই বলেছিলেন, তোমরা যে বিদ্যাটা অর্জন করছো এই বিদ্যাটা যেন ছড়িয়ে দিও। ওনার একটাই কথা ছিল, এবং হয়তো কোনো না কোনোভাবে আমি ওনার খুব কাছের ছিলাম আর কি। তো যে তুই তুই করে আমাকে কথা বলতো, তুই এমন কিছু করবি যেন তোর এই বিদ্যাটা শিশুদের ভিতর যারা আগ্রহী তারা যেন এটা পায়। তা আমাদের মানে সার্কেলের আমাদের যখন ইয়ারে তারা একজন বা দুইজন হয়তো কিছুদিন চালিয়েছিল, আমি ম্যাডামের কথাটা আজও পর্যন্ত ধরে রেখেছি। 2 জন স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম, কখনো কখনো শতাধিক হয়ে গেছে। সেটা কবে শুরু করেছিলেন? আমি স্টুডেন্ট লাইফ থাকতেই আমি শুরু করেছিলাম একটা স্কুলকে মানে রুম ভাড়া নিয়ে। আচ্ছা। আর সেটাকে আজকে প্রাতিষ্ঠানিক রূপ হলিস্টার মিউজিক একাডেমি। আমরা আরো গল্প করব, কিন্তু এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে ইচ্ছা করছে। কোন গানটি শোনাবেন? আমি প্রায় একটা আড্ডাতে বন্ধু নিয়ে একটা গান করি আর কি। আচ্ছা। এই গানটা সাধারণত কেউ করেন না মান্নাদের জি, আমি বন্ধুর গানটা করছি আর কি। শুনে ফেলি। বন্ধু জানি না তুমি কেমন আছো, দিনগুলি কিভাবে কাটাও, শুধু একবার এসে বলে যাও। বন্ধু জানি না তুমি কেমন আছো, দিনগুলি কিভাবে কাটাও, শুধু একবার এসে বলে যাও। বন্ধু বন্ধু তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়, তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়, এখানে ওখানে কত খুঁজেছি তোমায়, ক্লান্ত আমার হৃদয়, একবার এসে তুমি দেখা দিয়ে যাও। বন্ধু বন্ধু জানি না তুমি কেমন আছো, দিনগুলি কিভাবে কাটাও, শুধু একবার এসে বলে যাও। বন্ধু বন্ধু। অসাধারণ বন্ধু নিয়ে গান। জি। তো এটা তো আসলে বলছিলেন আপনি যে বন্ধুদের সাথে যখন আড্ডায় বসেন আপনি গানটা শোনান। আমি খুব করি এই গানটা। তো একটু যদি আপনার স্টেজ শো প্রসঙ্গে অভিজ্ঞতা যেগুলো রয়েছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতেন। স্টেজ শোর ভিতর জেদ্দাতে সবথেকে আমার জীবনের সবথেকে মানে 18,000 বাঙালির ভিতর আমি অনুষ্ঠান করেছি। আমার বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অনেকেই গিয়েছিল। আমার পোস্টিংটা ছিল তখন জেদ্দাতে। আমার সবথেকে ভালো লেগেছিল যে একটা স্টেজে একটা মায়ের গান গাওয়াতে সিংহভাগই মানুষ কেঁদেছিল। বিদেশের মাটি, যা বাংলাদেশে অনেক শো করেছি, এত আবেগী শো আমি কখনো করতে পারিনি যে একটা মায়ের গান গাওয়াতে মানুষ এত কাঁদতে পারে। আমাকে আজও খুব মানে এটাকে উকি দেয় যে এত আবেগ বিদেশে বাঙালি শিল্পীরা, বাঙালিদের ভিতর এত আবেগপ্রবণ। আমি ওই স্মৃতিটা আমাকে বেশি দোলা দেয় যে একটা গানে মানে আমার স্টেজের পরে রিয়েল আর কি, তখন রিয়েলের মানে কি বলবো ওড়াউড়ি করছিল আর কি, এত আবেগে তারা মায়ের গানের জন্য। আপনি যে স্কুলটাতে শেখাচ্ছেন গান, সেখানে আসলে কোন বয়সী স্টুডেন্টরা খুব বেশি রয়েছে এবং তাদের আসলে গান শেখার প্রতি আগ্রহটা আপনি কেমন দেখতে পান? আমার এখানে এত বেশি ভালো লেগেছে যে নানি
মা, নাতনি, তিনজনই তিন শিখেছে, প্রজন্ম। রাইট। একই সঙ্গে তারা শিখতে এসছে। আসলে গানটা তো অনুভবের। আমাদের যেহেতু দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা খুবই কম, আইমিউজ, বিমিউজ, দেন এমইউজ, এখন অনার্স খুলেছে আর কি। তো সেই ক্ষেত্রে সবারই মনে একটু থাকে যে একটু ঘরে কিচেনে কাজ করছে, গুনগুন করে গান গাচ্ছে, একটু শাওয়ার নিচ্ছে, গান গাচ্ছে। গানটা হচ্ছে ভিতরে একটা অনুভব। সো যদি সুযোগ পায় তাহলে যে কোনো বয়সী যে কেউ গান শিখতে আসতে পারে। এই রাইট, এই অভিজ্ঞতা থেকে আমি 84 বছর বয়সী আমি এক ভদ্রলোককেও পেয়েছি, সে গান করতে এসছেন। বাহ। তো এই যে তারা যে গান শিখতে আসে, কি ধরনের গানের প্রতি তাদের আগ্রহটা দেখতে পান বেশি? এটা দুটো শ্রেণী আছে। একটা শ্রেণী মনে করে কি গানটা একটা সহজ, এটা অনেকটা রাস্তায় ঝালমুড়ির মতো গেলাম, একটু একটা সিডি কিনে নিয়ে আসলাম, গান হয়ে গেল। গানটা যে একটা বিস্তর সমুদ্র, এটা একটা সূর্য, যে যত কাছে যাবে সে ততটাই আলোকিত হবে। এইটা আমাদের গার্ডিয়ানরা বা আমাদের বুঝতে চায় না, এসেই বলে যে আমি ফোক গান গাইবো, আমি কিশোর কুমারের গান গাইবো। এটার যে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, ফাউন্ডেশন আছে, এইটা বোঝাতে আমার 2-3 মাস সময় লেগে যায়। যে কণ্ঠ প্রথম তৈরি করো, তারপরেতে গান, মুগ্ধ হয়ে শুনবে সবাই, করবে যে শোনাম। তো এই জন্য গানটার সারেগামা যদি তানপুরাতে ঠিক মতো না করা হয় তাহলে আসলে গান করা যায় না। সো যারাই আসে সবাই গান গাইতে আসে, শিখতে আসে কম। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠের একটি গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কথা সাহিত্যিক মার্ক টুয়েনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু নেওয়ার চেয়ে দান করাই ভালো, বিশেষ করে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমার খুব স্মৃতি আছে খালিদ হাসান মিলু, জি, কখনো স্যার বলতাম, ভাই বলতাম, কারণ এমন একটা জায়গায় আমি থাকতাম বিদেশে, সব শিল্পীদের সঙ্গে আমার খুব কাছাকাছি হতো। যে একটা ইন্টারন্যাশনাল মানে প্লেস যেখানে ওপেন কনসার্ট হয়, তো বাংলাদেশের সব শিল্পী ওখানে যে উপস্থিত থাকতেন। একদিন খালিদ হাসান মিলু স্যার উনি একটা গান গাইতে গাইতে কেঁদে ফেললেন। আমি আবার ওই গানটা রাতে ওনার সামনে গাইলাম। তো উনি আমাকে একদিন বললেন যে তুই আমার এই গানটা অন্তর থেকে গেয়েছিস। আজকে কি মনে করে মনে হলো যে খালিদ হাসান মিলুর এই প্রিয় গানটি আমি গাইব। প্লিজ, আমার খুব পছন্দের। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ,
নয়তো কারো জীবন, নয়তো